ভারতের মিসাইল ম্যান থেকে জনগণের রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনটা কিন্তু সত্যিই এক অবিশ্বাস্য অনুপ্রেরণার গল্প। তো চলুন আজ আমরা তার সেই অসাধারণ পথ চলার শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরে আসি। আচ্ছা, গল্পটা শুরু করা যাক রাজস্থানের পোখরান মরুভূমি থেকে। ভাবুন তো, এমন একটা গোপন মিশন চলছে যেটা সারা দুনিয়ার নজর এড়িয়ে ভারতকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছে। দিনটা ছিল ১১ই মে ১৯৯৮। জায়গাটা পোখরান। এই জনমানবহীন মরুভূমিতেই ভারত এমন একটা কাণ্ড ঘটাতে চলেছিল যা সারা বিশ্বে রীতিমতো তোলপাড় ফেলে দেবে। বলা যায় এই দিনটা ভারতের ইতিহাসে একটা নতুন অধ্যায়ের শুরু করেছিল। ব্যাপারটা ভাবুন একবার, মাথার ওপর চক্কর কাটছে আমেরিকার সবথেকে শক্তিশালী স্পাই স্যাটেলাইট, যাদের নজর নাকি কিছুই এড়ায় না। কিন্তু পোখরানের মাটিতে আমাদের বিজ্ঞানীরা এতটাই নিখুঁতভাবে কাজটা সারছিলেন যে গোটা দুনিয়া কিচ্ছুটি টের পায়নি। ভারতের এই সাফল্য যে ঠিক কতটা বড় ছিল সেটা কিন্তু এই একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তার স্বীকারোক্তি থেকেই পরিষ্কার বোঝা যায়। ওরা সরাসরি নিজেদের ব্যর্থতা মেনে নিচ্ছে। এটাই তো প্রমাণ করে দেয় যে এই মিশনের প্ল্যানিংটা কতটা নিখুঁত ছিল। এই যে ঐতিহাসিক মিশনটা, এর একটা কোড নেম ছিল অপারেশন শক্তি, আর এর ঠিক কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন বেশ রহস্যময় ব্যক্তি। সবাই তাকে চিনত মেজর জেনারেল পৃথ্বীরাজ নামে। জানেন তিনি কে ছিলেন? তিনি আর কেউ নন, স্বয়ং ডক্টর এপিজে আব্দুল কালাম। কিন্তু এই যে পরমাণু বোমার কারিগর, তিনি তো আর একদিনে তৈরি হননি। তার যাত্রার শুরুটা হয়েছিল একদম দক্ষিণ ভারতের রামেশ্বরমের এক খুব সাধারণ পরিবার থেকে। চলুন এবার সেই গল্পটা একটু শোনা যাক। কালামের জন্ম হয়েছিল রামেশ্বরমের এক খুবই সাধারণ পরিবারে। তার বাবা জয়নুল আবদিন নৌকো চালিয়ে তীর্থযাত্রীদের পারাপার করাতেন। কিন্তু যখন প্যাম্বান ব্রিজটা তৈরি হলো তখন তাদের ব্যবসা প্রায় বন্ধই হয়ে গেল। অবস্থা এতটাই খারাপ ছিল যে ভাবুন, মাত্র ১০ বছর বয়স থেকে কালামকে খবরের কাগজ বিলি করতে হতো সংসার চালানোর জন্য। পড়াশোনার প্রতি তার টানটা যে ঠিক কতটা ছিল সেটা এই একটা ঘটনা থেকেই বোঝা যায়। তার বড় বোন আসিম জোহরা নিজের সোনার গয়না বিক্রি করে দিয়েছিলেন শুধু ভাইয়ের পড়ার খরচ জোগানোর জন্য। এই আত্মত্যাগ কালামের জীবনে যে কি গভীর প্রভাব ফেলেছিল তা বলার অপেক্ষা রাখে না। জীবনের প্রথম আর সবচেয়ে বড় স্বপ্নটা ছিল ফাইটার পাইলট হওয়ার। আর কি আশ্চর্য, তিনি সেই স্বপ্নের একেবারে দোরগোড়ায় পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু মাত্র একটা সিটের জন্য সুযোগটা হাতছাড়া হয়ে গেল। ভাবুন একবার, মাত্র একজন। এই যে স্বপ্নভঙ্গের ধাক্কা, এটাই হয়তো তাকে এক নতুন পথের দিকে ঠেলে দিয়েছিল। ফাইটার পাইলট তো হওয়া হলো না, কিন্তু আকাশ ছোঁয়ার স্বপ্নটা তাকে ছেড়ে যায়নি। আর সেই স্বপ্নই তাকে নিয়ে এলো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে, যেখানে তিনি এক নতুন ইতিহাস তৈরি করতে চলেছিলেন। সালটা ছিল ১৯৭৯। প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কালামের নেতৃত্বেই প্রথম SLV-3 উৎক্ষেপণ করা হলো, কিন্তু মিশনটা ব্যর্থ হল। টেকনিক্যাল সমস্যার কারণে স্যাটেলাইটটা কক্ষপথে পৌঁছাতেই পারল না। এটা যে কালাম আর তার টিমের জন্য কত বড় একটা ধাক্কা ছিল তা সহজেই অনুমান করা যায়। কিন্তু সেই কঠিন সময়ে ইসরোর তৎকালীন চেয়ারম্যান ডক্টর সতীশ ধাওয়ান যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য। উনি সবার সামনে, মিডিয়ার সামনে ব্যর্থতার পুরো দায়টা নিজের কাঁধে তুলে নিলেন, কালাম আর তার পুরো টিমকে আড়াল করে দাঁড়ালেন। এটাকেই তো বলে সত্যিকারের লিডারশিপ। ডক্টর ধাওয়ানের ওই বিশ্বাসটাই যেন ম্যাজিকের মতো কাজ করল। কালাম আর তার টিম নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ল। আর ঠিক তার ১ বছর পর ১৮ জুলাই ১৯৮০ সাফল্য এলো। SLV-3 সফলভাবে রোহিণী স্যাটেলাইটকে তার কক্ষপথে পৌঁছে দিল। আর এর সাথে সাথেই ভারত ঢুকে পড়ল বিশ্বের সেই হাতে গোনা দেশগুলোর ক্লাবে যাদের নিজস্ব স্পেস টেকনোলজি আছে। এর পরের অধ্যায়টা আরও চমকপ্রদ। তিনি ফিরে এলেন DRDOতে আর নেতৃত্ব দিলেন ভারতের মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের। আর এখান থেকেই তার পরিচয় হয়ে গেল মিসাইল ম্যান হিসেবে। তার নেতৃত্বেই শুরু হল ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সংক্ষেপে IGMDP। এর একটাই লক্ষ্য ছিল ডিফেন্স টেকনোলজিতে ভারতকে পুরোপুরি আত্মনির্ভর করে তোলা। আর এই প্রোগ্রামের অধীনেই তৈরি হল পৃথ্বী, অগ্নি, আকাশ, ত্রিশূল আর নাগের মতো ৫টি পাওয়ারফুল মিসাইল। আচ্ছা, এই প্রজেক্টটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা এর বাজেট দেখলেই বোঝা যায়। ১৯৮৩ সালে এর জন্য ৩৮৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ভাবুন, সেই সময়ে এটা কত বড় একটা অঙ্ক। দেশের ডিফেন্স সেক্টরের জন্য এটা ছিল একটা বিরাট বড় পদক্ষেপ। ডক্টর কালামের লিডারশিপ স্টাইলটা ছিল একেবারেই অন্যরকম, ঠিক যেমনটা তিনি ডক্টর ধাওয়ানের কাছে শিখেছিলেন। সাফল্য এলে তার সবটুকু কৃতিত্ব দিতেন নিজের টিমকে, আর ব্যর্থ হলে তার পুরো দায়টা নিতেন নিজের কাঁধে।
আর বিদেশি সাহায্যের বদলে সবসময় জোর দিতেন দেশের নিজস্ব উদ্ভাবনের ওপর। এই ভাবনাটাই তো হাজার হাজার বিজ্ঞানীকে অনুপ্রাণিত করেছিল। তো বিজ্ঞানী কালামের গল্প তো হল, এবার আসা যাক তার জীবনের আরেকটা অধ্যায়ে, যখন তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি হলেন। আর এমন একজন রাষ্ট্রপতি হলেন যিনি এই পদের ধারণাই যেন বদলে দিলেন। কেন তাকে জনগণের রাষ্ট্রপতি বলা হতো সেটা এই স্লাইডটা দেখলেই পরিষ্কার হয়ে যায়। ভাবুন, একদিকে তিনি দেশের রাষ্ট্রপ্রধান, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, আর অন্যদিকে মানুষটা কেমন? একজন আজীবন অবিবাহিত মানুষ, যিনি রুদ্রবীণা বাজাতেন, যিনি দেশের সবচেয়ে সুরক্ষিত বাড়ি রাষ্ট্রপতি ভবনকে সাধারণ মানুষের জন্য খুলে দিয়েছিলেন, আর যার সবচেয়ে পছন্দের কাজ ছিল ছাত্রছাত্রীদের সাথে কথা বলা। এই যে বৈপরীত্য, এটাই তাকে সবার থেকে আলাদা করে তুলেছিল। সবশেষে চলুন তার রাষ্ট্রপতি পরবর্তী জীবন আর সেই শেষ মুহূর্তগুলোর কথা জেনে নিই, যা তাকে একজন চিরন্তন শিক্ষক হিসাবে আমাদের সবার মনে গেঁথে দিয়েছে। একটা প্রশ্ন করা যাক, একজন প্রাক্তন রাষ্ট্রপতি তার মেয়াদ শেষ হওয়ার পর সাধারণত কি করেন? আচ্ছা, ডক্টর কালামের ক্ষেত্রে এই উত্তরটা কিন্তু ছিল একদম অন্যরকম। রাষ্ট্রপতি ভবন ছাড়ার পরদিনই তিনি ফিরে গিয়েছিলেন তার প্রথম ভালোবাসার কাছে, শিক্ষকতা। আর জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সেই কাজটাই করে গেছেন। 27 জুলাই 2015 তিনি ঠিক সেটাই করছিলেন, যা করতে সবচেয়ে ভালোবাসতেন। শিলংয়ের IIM-এ ছাত্রছাত্রীদের সামনে লেকচার দিচ্ছিলেন। আর ঠিক সেই সময়ে তিনি জ্ঞান হারান এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই কথাটা হয়তো অনেকেই শুনেছেন, স্বপ্ন সেটা নয় যা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন হলো সেটাই যা আমাদের ঘুমাতে দেয় না। এই কথাটা শুধু একটা উক্তি নয়, এটা একটা গভীর জীবন দর্শন। তিনি শিখিয়েছেন যে শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নকে সত্যি করার জন্য নিজেকে উজাড় করে দিতে হবে। আর ডক্টর কালামের নিজের জীবনই তো এই কথার সবচেয়ে বড় প্রমাণ।